ঠিক কোন দিকে মন নিচ্ছে কিংবা আসছে নির্বাচনের আগে ঠিক কতটা সংকট পাড়ি দিতে হবে এই ভূখণ্ডের মানুষকে তা আমরা বুঝতে চাই। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক সচিব এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। জনাব বদিউর রহমান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। আপনার শরীর এখন কেমন? আই এম বেটার দেন বিফোর অলওয়েজ। আল্লাহর নিয়ামত ভুগিল। স্যার, আজকে আমরা দেখলাম শরীফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ এসেছেন এবং আমার স্মরণকালে মানে আমার জীবদ্দশায় আমি কখনো কারো জানাজায় এত মানুষ দেখিনি এবং সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন, প্রধান উপদেষ্টা, আর্মি চিফ ছিলেন। তার মৃত্যুর পর আততায়ীদের ধরা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করছে যে সে আততায়ীরা ভারতে পালিয়ে গিয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব তো নাগরিকদের নিরাপত্তা দেওয়া। আপনি বিভিন্ন রেজিমে বিভিন্ন সরকারের সাথে দায়িত্ব পালন করেছেন। আপনার কি মনে হয় যে সেই নিরাপত্তাটা দিতে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ? এক, এবং দ্বিতীয়ত হচ্ছে একজন নাগরিক হিসাবে আপনি এখন নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা? রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এটা তো আমি আরও আগেও কয়েকবার বলেছি। কারণ ইউনূস সাহেব সরকারটাকে আমি প্রথম যখন আসার আগেও আমি পত্রিকায় লিখছি, আমি প্রায় বলি, ওটা আমার বইতে আসছে। 11 মাস আগে আমি লিখেছি আমার কলামে যে এইবার বাইরে শুনে যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক 11 মাস পরে 5ই আগস্ট গণেশ উল্টাইল, 3 দিন পরে উনি শপথ গ্রহণ করলেন। তখন কিন্তু আমি টিভিতে বলেছিলাম যে ইউনূস সাহেবকে 5 বছরের সময় দেয়া হোক। তার কারণ তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। বঙ্গভবনে নোবেল পাওয়ার পরে তাকে যখন সম্বর্ধনা দেওয়া হয় সেখানে উনি এত উচ্ছ্বসিত স্বপ্ন প্রকাশ করেছিলেন যে বাংলাদেশে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দেবে। তো এত বড় স্বপ্নের পরে তাকে 5 বছর দেওয়া হোক, সেটা আমি নিজেই বলেছিলাম। ওনার বছর খানেক যাওয়ার আগেই আমি হতাশায় পড়লাম, বললাম যে এখন বিখ্যাত দরকার নাই, কুত্তা সামলা। মানে সম্মানে নির্বাচন দিয়ে চলে যাওয়াটা হলো সবচেয়ে উত্তম। কারণ ওনার সম্বন্ধে, ওনার সরকার সম্পর্কে এটা হার্স হয়ে যায়। আমি বললাম যে আমরা ছোট থাকতে 6-7-এ যখন সুপার লিড ডিগ্রি শিখলাম তখন আমরা উইকটাকে উইক আর উইকেস্ট বলতাম। তো উইকেস্টটা সুপারলিটিভ মজবুত করার জন্য, এটা আগেও একবার বলছি আমি, তখন ওই উইকেস্টকে আবার সুপারলিটিভ করতাম উইকেস্টেস্ট। আরও সুপারলিটিভ মজবুত করার জন্য দ্য মোস্ট উইকেস্টেস্ট, তার মোস্টকে আবার সুপারলিটিভ দ্য মোস্টেস্ট। তো হিজ গভর্নমেন্ট ইজ দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট। আমি বাংলাদেশ হওয়ার পর থেকে যত গভর্নমেন্ট দেখলাম আর কি, দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট। মিশন তো কিছু নাই। মিশন যেগুলো করলো সংস্কার বলতে বলতে সময় কাটানো, টাইম কিলিং, সবগুলো হইল বেশিরভাগই তো অপদার্থ, বাইরের থেকে হায়ার করে। তার সাথে বরং একটা দেশকে কন্ট্রাক্টে দেশ চালাই দিলে ওনার এটার থেকে হয়তো আরও ভালো চলতো। আর ফেল করা পাশ করা ওনার রাষ্ট্রের নিরাপত্তা, ওইটা নিয়ে আমার স্কুল লাইফের একটা গল্প মনে পড়ে। আমরা যখন 6-এ ভর্তি হই হাই স্কুলে, তখন হেডমাস্টারের রুমের সামনে দিয়ে আমরা হাঁটতাম না, অনেক দূর ঘুরে মাঠ দিয়ে ঘুরে ওনার, কারণ হেডমাস্টারের রুমের সামনে দিয়ে 6-এ ভর্তি হাঁটা যেত না। তো সেই সময় আমাদের দেন দরবারের নালিশ ছিল, ক্লাস 10-এ যিনি পড়তেন আমাদের এক ফরিদ ভাই, উনি বড় ভাই, ওনার কাছে নালিশ বিচার আচার। তো ফরিদ ভাইয়ের বড় ভাই একদিন স্কুলের মাঠে এসে ওনার রেজাল্টের পরে কাঁদতেছে। আমরা তো আমাদের কাছে ফরিদ ভাই হইল বড় লিজেন্ডারি, সেই জায়গায় তার বড় ভাই কেমন কাঁদতেছে কেন জিজ্ঞেস করলো সিনিয়র একজন, বলে যে কাঁদতেছি আমার ভাই ফেল করছে সেই জন্য কাঁদতেছি না, আমার কষ্ট হচ্ছে আমার ভাই ফেলও করতে পারে নাই। তো ফেলও করতে পারে না এটার ব্যাখ্যা কী? বললো যে দেখো 33 পাইলে পাস, তো তখন 33 পাইলে পাস, আচ্ছা 3200 ফেল, 3100 ফেল, 30 না হয় টাইনে টুনে 25 পর্যন্ত ফেল বললাম। আমার ভাই প্রত্যেক বিষয় পাইলো 5, 6, 4, 0। তো সে যে ফেলও করতে পারে নাই এই জন্য আমি কাঁদতেছি, ফেল করলে তো পরে পাশের সম্ভব ছিল। আর দিস ইজ টু মিস্টার ইউনূস গভর্নমেন্ট নাও। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না, এটা ক্লিয়ার করলাম। আর আমি নিরাপদ বোধ করি কি না সেটার উত্তরটা এভাবে দিই, আমি যে কয়েকটা টাকা দে পয়সা দিয়ে এই জন্য টিভিতে আসি, আমার আর তো কোনো মোহ নাই, চেহারা দেখানোর দরকার নেই। আমি যাতে ওঠার জন্য পত্রিকার মালিক হব, টেলিভিশনের মালিক হব,
তারপরে যে একটা মেডিকেল কলেজে একটা ইউনিভার্সিটিতে যাব, টাকা হয়ে গেলে যাওয়া হয় জাতি ওঠার জন্য, তারপরে একটু ক্ষমতা যাওয়ার জন্য এমপি হবে, সবগুলো হয়ে যাচ্ছে না বিজনেসম্যানরা এরকম, বিজনেসম্যান শিলিগুড়ি একটা মোহতে পড়ে যায়। আমার তো সেই মোহ নাই, আমাকে কয়েকটা দলে জয়েন করতে বলছে, বড় আমি যাইনি, আমি আসি টাকার জন্য। কিন্তু এই আশাটাও এখন সবাই বারণ করতেছে, বলে যে তুমি টিভিতে যাইও না, তোমার তো কথার লাগাম থাকে না, কি বলে ফেলো, কোন দিন তোমারে মেরে ফেলে কোনো ঠিক নেই। তো এটা মেনে নিয়েই 4টা টাকার জন্য আসি। নিরাপত্তা বলতে তো কিছু নেই। প্রতিদিন টিভির থেকে বাইরে হওয়ার পরে ওয়েল উইশাররা টেলিফোন করে, তুমি বাসায় ফিরতে পারছো কি না, নিরাপদ আছো, তাওয়াক্কালতু আলাল্লাহ। অতএব রাষ্ট্র নিরাপত্তা দিতে সর্বাত্মককে সর্বরকম ব্যর্থ হয়েছে। আর রাষ্ট্র কি, রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা চালায় সরকার, সরকার চালায়। তো সরকার ব্যর্থ হইলে রাষ্ট্র আর পারবে না, একাকার হয়ে গেছে। স্যার, আজকে ওসমান হাদির জানা যায় যে দলমত নির্বিশেষে লাখো মানুষের ঢল নামলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এর মৃত্যুটাকে আমি দেখি, ওই সময় ইউনূস সাহেব আসার পরে আমি বলছিলাম যে আল্লাহ যাকে ইচ্ছা করে রাজত্ব দেন, ইউনূস সাহেবকে আবার রাজত্ব দিলেন। যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, কোরআন শরীফের আয়াতের বাংলায় হাসিনার থেকে কেড়ে নিল। ঠিক এর আগে বঙ্গবন্ধু যখন আসলেন, মরা মানুষ চলে আসলেন, কবর খুঁড়ল, জেলখানায় আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন। তারপরে যা ঘটল তার কয়েক বছরের মধ্যে মাত্র অজনপ্রিয় হতে হতে শেষ পর্যন্ত আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন। ন্যাচারাল জাস্টিসে পরে আবার জিয়াউর রহমান সাহেব আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন, একটা প্রাকৃতিক প্রতিশোধ হইল, তিনিও চলে গেলেন। এগুলা ঘটতেছে। ঠিক এর মৃত্যুটা যেটা হইল হাদির, অত্যন্ত দুঃখজনক মৃত্যু। এত অল্প বয়সে একটা বাচ্চা ছেলে, মাত্র 93 জুন জন্ম, তাকে গুলি করে মেরে ফেলা। কিন্তু তার যে জানাজা যেটা বললেন, আমার বাংলাদেশের স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার। এখন নেক্সট টু জিয়া হাদিরটা দেখলাম। মোটামুটি অন্য সবগুলা জানাজা যতগুলোতে গেলাম, মাওলানা ভাসানী, নজরুলেরটা কোনো এক কারণে যেতে পারেনি, তাতে আর আগের বড় নেতাদেরগুলো তো আমরা ছোটো ছিলাম, পাইনি, সরওয়ার্দী, ফজলুল হক সাহেব, সেগুলো পাইনি। তো এটা একটা 3টা কারণের উপরে এগুলো নির্ভর করে। একটা হলো সময়, কোন সময় মৃত্যুটা হইল। 2 নাম্বার, কীভাবে হইল, কে ক্ষমতা থাকতে হইল, নসিবটা সেটার উপর নির্ভর করে। আমি বদিউর রহমান এনবিআরের চাকরি যখন স্বেচ্ছা ছাড়লাম, তখন যদি মারা যেতাম, তখন আমার জানাজায় একরকম লোক হইতো। এখন হালিচার আনা চল না, এখন হবে আরেক রকম। হাদির কপালটা জানাজার জন্য বড় বলতে পারবেন, ভালো। সময়টা হইল তাদের ফেভারে, এখন তারা ক্ষমতায় আছে। তবে আমার কাছে একটা জিনিস কৌতূহলবশত হয়, কথা বললে তো এরা যায় বাড়িঘর ভাঙবে, মেরে ফেলবে, এরকম হয়। এই জানাজার কবরটা নজরুলের ওইখানে, নজরুলের ভক্ত হইলে সবার ওখানে কবর দিতে এমন কথা নাই, বরং তারা যেহেতু গণভবনটা জাদুঘর করতেছে, ওইখানে একটা কর্নার জুলাই যোদ্ধাদের কবরের জন্য করলে জাদুঘরের সাথে মানুষ সরাসরি দেখতে পারতো জুলাই যোদ্ধা কারা সেখানে আছে। এটা আমার বিবেচনা, সেটা আরও উত্তম হতো। এখন তার জানাজাটাতে যেই পরিমাণে লোক হয়েছে, এটা একটা রহমত। সময়, কোন সময় হয় সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। আর এটা নসিবের ব্যাপার থাকে, আল্লাহর তরফিয়া রহমতেরও ব্যাপার থাকে। সবাই তো সবটা পায় না। তবে সর্ববৃহৎ জানাতা জিয়াউর রহমান সাহেব পেয়েছেন, আমি তুলনা করি আর কি, যেগুলোতে যাই। এবং মাঝে তো আমরা বলতাম এক সময় যে জিয়াউর রহমান সাহেব দরবেশ ছিলেন, যদিও তার ব্যাপারে ভিন্ন মতো আমার আছে, সেগুলো আলাদা। যে মানিক মিয়া এভিনিউটা পুরোটা তো খোলা ছিল, একটা কেমন, ওখানে 4টা লেন ছিল তখন, যে মাঝে মাঝে গাছ ছিল, তো 3টা রোতে গাছ ছিল। জিয়াউর রহমান সাহেবই ওইটা রাস্তা প্রশস্ত করার জন্য, একটা করার জন্য এই 4টা রোকে, 4 লেনটাকে ওই পেভমেন্টের গাছপালা এগুলো কেটে ভেঙে রাস্তা প্রশস্ত করেছেন। তো জিয়াউর রহমান সাহেবকে দরবেশ বলা হয়তো এই জন্য যে উনি জানতেন যে ওনার জানাজা অন্য জায়গায় হবে না, সম্ভব না। ওনার প্রথম গায়বানা জানাজা আমরা পল্টনে পড়েছি, যেটা এখন মার্কেট হয়ে গেছে। তারপরে এখানে হলো এই পুরো রাস্তা সহ
তখন তো সংসদ ভবন এটা চালু হয় নাই, ইনকমপ্লিট ছিল। বিশাল লোক কাকে বলে একেবারে পুরো। তো তারপরে নেক্সট বৃহৎ হইল এই হাদির জানাজাটা। স্যার, আপনার কাছে কি মনে হয় ওসমান হাদির এই মৃত্যুটা কোনো মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান ছিল এবং তার মৃত্যুতে আসলে লাভ কার হচ্ছে? মৃত্যুটা তো অবশ্যই কারো না কারো ডিজাইন প্ল্যান, না হলে যে ফয়সলনাকে মেরে গেল তার কি, তার তো গোল হয়তো অন্য কিছু পেয়েছে, অবশ্যই ডিজাইন হবে। এটা ভিতরে ষড়যন্ত্র হোক বাইরে ষড়যন্ত্র হোক একটা কিছু থাকবে। শুধু শুধু অনেক সময় বিপদগামী কিছু সশস্ত্র বাহিনী বললে হবে না, সেগুলা অন্য দিক থেকেও কানেকশান থাকতে পারে, থাকে। এটাতে লাভবান হবে কারা? যারা, আমি মনে করি নির্বাচনটা এখন একমাত্র চাওয়া। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ছাড়া এখন কোনো বিকল্প নাই। অতএব যারা নির্বাচন পিছাতে চায় তারা এটাতে বেনিফিশিয়ারি হতে পারে। কারণ এইরকম যদি আরও 2-4টা ঘটনা ঘটে যায় তখন কি হবে? তখন কিন্তু অ্যাক্ট অফ গড হয়ে যাবে, বলবে যে এটা উপায় নাই তো হচ্ছে। তখন একটা প্রাকৃতিক দুর্যোগ বা দেশের এই অবস্থা, নির্বাচন হতে পারে না, একটা ঝামেলা হয়ে যেতে পারে। তখন আরও একটা ঘটতে পারে, একটা আইন যেটা আমরা পছন্দ করি না তারাও আসতেছে না। এইবার 5ই আগস্টে ওয়াকারুজ্জামান সাহেব বললেন না যে আমি দায়িত্ব নিলাম, কিন্তু এই যে 2 মাস করে ম্যাজিস্ট্রেসি দিয়ে তাদেরকে রাখতেছে, রেখে কি হচ্ছে? লাভ তো কিছু হচ্ছে না, বরং ক্ষতি হয়ে যাচ্ছে। বাঘের মতো থাকবে। বাঘকে যদি আপনি রাস্তায় নামাইয়া খেলতে দেন, সার্কাসের বাঘ করেন, তাহলে এটা বাঘ থাকে না। সশস্ত্র বাহিনীর মতো থাকবে। আর্মি তারে যে বারবার করে রাখতেছে, কি কাজ হচ্ছে? বরং তাকে জনগণের কাছে সহজলভ্য করে দিচ্ছে। এটা ঠিক ছিল না তো। গভর্নমেন্ট যদি শক্ত মতো দেয় তাহলে শক্ত মতো দেখ, সেইভাবে হোক। এই যে কি হইল, হাদিরে মারি ফেলছে, এখন কতদিন হইল? হ্যাঁ, মারার পর থেকে 1 সপ্তাহ পারে যেতেছে না তো। এর মারার পরে 6-7 ঘন্টার পরে তো এরা কোথায় কেমনে চলেও গেল। খবর যেটা দেখলাম যে কোনখান দিয়ে পারেই চলে গেল। কিভাবে চলে যায়? তো এর চলে যাওয়ার শুনলে আমার মাঝে মাঝে এরকম কথা মনে হয়। বাচ্চু রাজাকার একজনের নাম মনে হয়, এখন তো রাজা করলে আবার মরবে। বাচ্চু রাজাকার ছিল একজন, মেহেন্দি দাঁড়িয়ে দিয়ে কথাবার্তা বলতো, পরে পালাই গেল। কেমনে পালাইলো সেই সময় আমার একটা বড় প্রশ্ন ছিল, চলে গেল। আর এগুলোতে কিছু জিনিস আছে রাষ্ট্রীয় বদান্যতা হয়, আপনি শুনলে তাজ্জব হবেন। বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার, 1 নম্বর রাজাকার শাহ আজিজ। কারণ ইন্টেলেকচুয়ালি সারা বিশ্বে তিনি বড় বেশি যুদ্ধের বিরুদ্ধে বঙ্গিয়ে পার করলেন। সে 1 নম্বর রাজাকারকে বঙ্গবন্ধু দয়া করে বাঁচাই দিলেন। তখন তো স্বাধীনের পর 71-এর পরে যেটারে ওই জামাতিরা বলে যে এটা গণ্ডগোল ছিল 71-এর আমরা ভুল করি নাই, এখন তো তারা বেশ চাঙ্গা। তো শাহ আজিজকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধুর অবদান আছে। তখন চৌধুরী নামে একজন আইজিপি ছিলেন, তিনি তখন আইজি নাই, এটা তার মুখে আমাদের সেশনের মধ্যে বললো যে তখন নিরাপদ ছিল জেলখানা, যাকে জেলে নিয়ে যায় সে বেঁচে গেল, আর জেলে যে যেতে পারে না সে বাঁচায়। বঙ্গবন্ধু বললো যে বাঁচাই দাও, নিয়ে যাও। এই শাহ আজিজকে বললো যে পুলিশের ভ্যানে করে নিয়ে হলে জেলে নিত। এই চৌধুরী সাহেবরা পুলিশের পিছন দিয়ে লম্বা বেঞ্চ থাকে না, বেঞ্চে সব জওয়ানরা বসে, কম্বল দিয়ে পেঁচাইয়া বেঞ্চের ভিতরে ঢুকাইয়া তার জেলে নিয়ে রক্ষা করছে মানুষজন। তো এইগুলা সবগুলা ঘুরে ফিরে কিছু নসিব। ওই 1 নম্বর রাজাকার বেঁচে যাওয়ার পরে আবার একটা 1 নম্বর মুক্তিযোদ্ধার 1 নম্বর প্রধানমন্ত্রী হয়ে গেছে, ঘুরে ফিরে নসিব। আবার জিয়াউর রহমান সাহেব শাহ আজিজকে প্রধানমন্ত্রী করলো, 1 নম্বর রাজাকার কী জন্য করলো? পার্লামেন্টেরিয়ান হিসেবে তো খুব গাগু পাকা, গোটা পার্লামেন্ট কন্ট্রোল করার জন্য জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগের অজনপ্রিয়তায় এসে তিনি জনপ্রিয় হলেন। তখন হেট্রোজেনিয়াস এলিমেন্ট সবগুলো নিয়ে দল করে উনি বেশ পপুলার হয়ে গেলেন, শাহ আজিজকে প্রধানমন্ত্রী করে দিলেন, চালাই গেল সুন্দর মতো। বলছিলেন যে অ্যাক্ট অফ গডের কথা, নির্বাচনের আগে যদি এরকম ঘটনা আরও কয়েকটা ঘটে যায় তাহলে অ্যাক্ট অফ গড হয়ে যেতে পারে। এবং 1/11-এর সময় তো নির্বাচনের তারিখ ঘোষিতই ছিল, কিন্তু এর মাঝে 22শে জানুয়ারি 2007 নির্বাচন ছিল, কিন্তু সেটি হয়নি। ওই যে পল্টনে যখন পিটাই মেরে ফেললো লগি বৈঠা দিয়ে, 22 তারিখ আর 11 তারিখ। এবার 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে? আমি তো আশাবাদী মানুষ সব সময়, কারণ না হয়ে উপায় নেই। এটা নির্ভর করবে
এই যে অপদার্থ ইউনূস সরকার কতটুক পদার্থ হবে, শক্ত থাকবে। যদি ইউনূস সরকার যারা ফ্যাসিবাদ বলে এরা আমার সঙ্গে অনশন ছিল, আমি 5 জন ফ্যাসিস্ট বলা লোককে ফ্যাসিস্ট বানান করতে বলছিলাম, যে ফ্যাসিস্ট বানান করো ইংরেজিতে, একজনও পারে নাই। কারণ FACIST ফ্যাসিস্ট সোজা বানান। ডিকশনারি দিলাম 2 জনরে, যে অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি দরকার নাই, আমাদের দেশীয় ডিকশনারি দিলাম, ফ্যাসিস্ট শব্দ বাইর করো। ডিকশনারি থেকে ফ্যাসিস্ট বাইর করতে পারে না, কারণ FACIST ফ্যাসিস্ট বাইরেও না তো। আগে তো রেস বসায় নাই। আহারে, একটা এস কম দিলে কি হয়েছে? এখন ফ্যাসিস্ট বানান পারে না, ফ্যাসিস্টের দোষর বলতেছে। পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম, তুমি তো খুব ব্রিলিয়েন্ট, ফ্যাসিস্টটা কোথার থেকে আসছে? কইতে পারে না। ইটালিতে যে 1922-23 সময় ফ্যাসিজম শুরু হইল সরকারের মাধ্যমে, এরকম করতে পারে না। তো এখন বিনা লক্ষণগুলা প্রথম থেকেই, 1 নাম্বার, ছাত্ররা আমার নিয়োগকর্তা, অর্থাৎ নিয়োগকর্তার আদেশের বাইরে আপনি যেতে পারেন না। আমি কি সরকারের আদেশের বাইরে যাব? পারি না, পারি নাই। 2 নাম্বার, তিনি আকবরের বৈরামখা হয়েছেন। নাবালক আকবর সম্রাট হওয়ার পরে তার একজন বৈরামখা ছিল না, যদিও বৈরামখার শেষের পরিণতি ভালো হয় নাই। হ্যাঁ, কিন্তু উনি ছাত্রদের দল করার কথাটা ওনার বলার দরকার ছিল না। তারা একটা দল করতেই পারে, করলে তারা করবে, ওনার বলার দরকারটা কি? ওনার তো লিজেন্ডারি হাইটের লোক, নোবেল বিজয়ী, কেমন? তো সেদিক থেকে ওনার দুর্বলতা আছে। আবার 3 নাম্বার, ছাত্রদেরকে আপনি উপদেষ্টা পরিষদে নিয়ে আসছেন। পাওয়ার, চেয়ারের পাওয়ার একটা জিনিস, আমরা খুব কষ্ট করি। আমরাও কিন্তু পাওয়ারের জন্য কন্ট্রাক্ট নিয়ে বারবার এটা করে ওইটা করে পরে যায়। এটা পাওয়ারের মোহটা, যেই লেভেলের পাওয়ারে থাকে ওটার মোহ অসম্ভব রকমের মোহ। এই যে গ্রাম দেশে অনেকে চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য পৈতৃক সম্পত্তি সব বিক্রি করতে থাকে। ক্ষমতা চাই, ক্ষমতা চাই, কিন্তু ক্ষমতা আসার পরে ক্ষমতার মোহ এমন হয়ে যায়, যখন আওয়ামী লীগ অজনপ্রিয় হয়ে গেল, আওয়ামী লীগের লুটপাটে বঙ্গবন্ধু দিশেহারা হয়ে গেলেন। এই যে সব কথা বললেন, সোনার খনি, সোরের খনি, কম্বল কোথায়, হ্যাঁ, চাটার দল, আবার অন্য কথাও বলছেন, কোথায় সিরাজ শিকদার, লাল গোড়া দাবড়াই দেব। তো যখন টোটালি অজনপ্রিয় হয়ে গেলেন, 74-এর দুর্ভিক্ষ হয়ে গেল, সামাল দিতে পারলেন না জাতি আন্দাজে, তখন যাইয়া উনি করলেন কি, 25শে জানুয়ারি 1975, এই মিনিট 3 মধ্যে ফেল ফয়রেসে শুরু প্রেসিডেন্ট হয়ে গেলেন। আবার 5 বছরের জন্য দল এক দল হয়ে গেল, পত্রিকা 4টে হয়ে গেল। তো ওইটা তো গ্রহণযোগ্য হয় নাই। এটা 25 জানুয়ারি থেকে পরে আপনার অগাস্ট পর্যন্ত আসলো, একটা আননেচারাল ডেথ হয়ে গেল, করুন। তো অজনপ্রিয় হয়ে যাওয়ার পরে কেউ যদি নূতন কিছু করতে চায়, সেটা ওই সময় যদি না গিলে, না খায়, তাইলে হয় না, কারণ মানুষ তো বিগড়ে গেছে। এখন ইউনূস সাহেব যদি ভোটটা করে দিয়ে মান সম্মানে যান, টোটালি ওনার জন্য একটা সম্মানজনক অবস্থান হবে। স্যার, 1/11-এর যে সময়টা ছিল, ওই টাইমটাও একটা গণতান্ত্রিক উত্তরণের পথে ছিল বাংলাদেশ, একটা সংকটের সময়ও ছিল। সেই সময় আপনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, যদিও পরে চাকরি ছেড়ে দিয়েছিলাম আর কি, দেখেছি। ওই সময় আর এই সময়ের মধ্যে কোনো মিল এবং পার্থক্য খুঁজে পান কিনা? 1/11 সরকারের আর এটার মিল হইল, 1/11-এর সরকারটা ছিল সেনা নির্দেশিত, যদিও অফিসিয়ালি সবাই বলে সেনা সমর্থিত, আমি বলি সেনা নির্দেশিত, কারণ আমি ডাইরেক্ট চাকরি করছি তো সেই সময়। ক্ষমতা ছিল তখন 3 উদ্দিনের কাছে, এর মধ্যে 1 উদ্দিন ছিল খামাখা, ফখরুদ্দিন নামে প্রধান উপদেষ্টা, আর মাইনুদ্দিন আর্মি চিফ, হি ইজ দ্য রিয়েল পাওয়ার হোল্ডার, আরেকজন ছিল তারপরে মাসুদউদ্দিন। তারপরে নিচে ছোটোখাটোর মধ্যে ধরেন ডিজিএফআইয়ের যে ছিল ব্রিগেডিয়ার বাড়ি, বা এখানে ছিল আমিন, ওই
টেরোরিজম এগুলোর মধ্যে এরা যোগাযোগ করতো। সেই সময় ফখরুদ্দিন সাহেবের ডাইরেক্ট কোনো ক্ষমতা ছিল না। ওটার সাথে এই গভর্নমেন্টের তফাৎ হইল, একটা বড় তফাৎ হইল ওই সময় তারা -2 করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বাজাদের আলী হাসিনা, বাজাদের বেগম জিয়া দুজনরে আটকালো, কিন্তু হজম করতে পারে নাই, বুঝে সারে নাই আর কি। রাজনৈতিক নেতারে আটকাইয়া যেগুলা আনরাইভাল থাকে কী দশা হয় পরে ছেড়ে দিল। সেই সময় দল ভাঙ্গার একটা কৌশল ছিল, এবং আপনারা মনে আছে কি না, ইতিহাস পড়েন কি না, আমি এগুলো লিখে রাখছি সব। তত্ত্বাবধায়ক আমার কিছু রাজনীতি, কিছু বাজনীতি একটা বই, সেটার মধ্যে এগুলো আছে। সেখানে তখন বিএনপিকে স্প্লিট করার জন্য সাইফুর রহমান একদিন খোলা জিফে হাত উঠেছে। মান্নান ভূঁইয়া যেন নিজে আরেকটা হিরো হয়ে যাচ্ছে। এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার চিঠি বেগম খালেদা জিয়ার ওই মূল অংশকে না দিয়া আরেক অংশরে চিঠি দিল ভোটের দল হিসাবে। সে সময় এটা ভাঙ্গার একটা প্রসেসে সবাই কিছু একটা হতে চেয়েছিল বেগম জিয়াকে মাইনাস করে। এইবার সেটা হয়নি। এবার ওই যে ইরানের খোমেনি যেভাবে ইরানটা দখলে রাখছিল, এবার তারেক সাহেবও ওইখানে ভার্চুয়ালি রাজনীতি করে বিএনপির মধ্যে ভাঙ্গনটা আসেনি। এটা সবচেয়ে বড় রিমার্কল জিনিস। আর কাজের দিক থেকে ওই সময় সরকারটা তুলনামূলকভাবে এখনকার ইউনূস সরকারের চাইতে অনেক বেশি, এই দুইটার তুলনায় অনেক বেশি দক্ষ ছিল। তারা কিছু কাজ করতে পেরেছে, যেটাই করছে 2 বছর 2.5 বছর। কিন্তু এই সরকার তো কিছু করতে পারতেছে না। এরা খালি সংস্কার ডাকতেছে, বিদেশ থেকে কিছু হায়ার করার লোক আনছে, আইনা এটার এই কাজ শেষ হয়ে গেছে, আলী রিয়াজের এখানে কাজ শেষ হয়েছে, তারা আবার কি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট না কি বানাই দিতেছে, এগুলো কিছু জানাশোনা। আবার এগুলোর বেশিরভাগই হইল এখানে আরেকটা পট পরিবর্তন হয়ে গেলে, আরেকটা জামাই হইলে সবগুলা ফুস করে চলে যাবে ফুরুত, কারণ সবগুলোর বিদেশে বেশিরভাগেরই বিদেশে ফাঁসর আছে। আর বাকি যে কয়টা এখানে পড়ে থাকবে এগুলা তো নিজের নাম নিজে বুঝে কিনা, ধমক দিলে ভুলে যায় কিনা, এরকম অবস্থার প্রচেষ্টা। আপনি করবেনটা কি? স্যার, এবার একটা অন্য প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। ওসমান হাদির মৃত্যুর খবর পাবার পর আমরা দেখলাম যে শাহবাগে বিক্ষোভ হয়েছিল। এর মধ্যে দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টারের মতন দেশের 2টা শীর্ষ দৈনিক এবং নিউ এজ সম্পাদক নুরুল কবির, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচণ্ড ভোকাল ছিলেন, এবং সত্যি কথা বলতে গেলে আমি নিজে আমার এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সময় তাকে কোনোদিন আনতে পারিনি। উনি পরবর্তীতে 5 আগস্টের পরে এসেছিলেন এবং এসেই বলেছিলেন যে আপনারা তো আমাকে তার আগে আনতে পারেননি। তাকে আওয়ামী দালাল বলে হেনস্থা করা হলো। এই ঘটনায় সরকার নিন্দা জানালো, সমবেদনা জানালো, ফোন দিল 2জন সম্পাদককে। আপনার কি মনে হয় যে গণমাধ্যমের, মানে যদিও সরকারের ভাষ্য সবসময় যে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা নাকি ইতিহাসের ভোগ করছে, কিন্তু আপনার কি মনে হয় যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে, গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় এই সরকার যথেষ্ট পদক্ষেপ নিতে পেরেছে? একটা অংশ হইল গণমাধ্যম এখন স্বাধীন কিনা। হ্যাঁ, তুলনামূলকভাবে গণমাধ্যম আগের থেকে ভালো অবস্থায় আছে। এই যে ধরেন এই চেয়ারে বসে আমি ইউনূসের কড়া সমালোচনা করতেছি না, দ্য উইকেস্টেস্ট গভর্নমেন্ট বলতেছি না, আগেও বলেছি না। হ্যাঁ, এখন একটা ভয় আছে, কি বড় ভয় হইল সরকার না নিলেও হেনস্থাগুলা সরকারের পোষ্য হিসেবে যারা থাকে, যাদেরকে সরকার লালন পালন করেছে বলে আমজনতাও ভাবে, আমিও ভাবি, তারা এই শায়েস্তাটা করে ফেলে। কোনো দরকার ছিল না গণমাধ্যমের উপর হামলা। এটা আপনি যেটা বললেন যে আমরা অনেক সময় বলি তাস খেলার সময়, ব্রিজ খেলার সময় বলা হয় যে হয় দেয়ার ইজ নো কার্ড টু প্লে দেন প্লে কালার। অন্য কোনোটা হিসাবে মিলতেছে না, তখন কালারটা খেলে দিতে হয়। এইসব মপটবের মধ্যে ত্রুটি চেপে ধরার জন্য গণমাধ্যমটা হইল মোক্ষম অস্ত্র। আর গণমাধ্যম যদি পিছিয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তো কেউ কিছু জানবে না, টোটাল বন্ধ হয়ে যাবে। আমাদের একটা দুঃখ হইল গণমাধ্যমগুলো অতিরঞ্জিত করে। আবার গণমাধ্যম যখন সরকার একটা ক্ষমতায় থাকে, আমি তো সবগুলোতে যাই দেখি, কিছু কিছু গণমাধ্যম আছে সরকারের পায়রবি করতে করতে এমন করে
যে ওটা ছাড়া আর কিছু বুঝে না। এবং ওই যে হয়তো হাসিনার পুকুরের পুঁটি মাছ একটা হাতির মতো ডিম দেখি না, এটাও প্রচার করবে। আবার যখন গণেশ উল্টে যায় ফট করে, তখন আবার এদের খেদমতের জন্য দরকার হলে একটা প্লেন দিয়ে দিবে 7-8, সুর বদলে ফেলবে। দে ক্যান ম্যানেজ। এই জাতীয় গণমাধ্যম আমাদের জন্য কলঙ্ক স্বরূপ। তো এইটা অনেক সময় বউকে মেরে শাশুড়িকে সবক দেওয়া হয় যে দেখ বাবা, এই দুইটারে ফুরাই দিছি, আগুন দিয়েছি, তোরা কি? গণমাধ্যম যদি টোটালি কলাপস করে দিতে পারে, যে কোনো টাইরেন্ট সরকারের জন্য, ডিকটেটরের জন্য এবং যারা দুর্বল সরকার তাদের জন্য গণমাধ্যমটা একটা বিস্ফোরা হিসেবে কাজ করে। এবং যুগে যুগে দেখবেন এই গণমাধ্যমের উপর বিভিন্ন ওই যে নিয়ম করে, এটা করে ওইটা করে সেটা করে করবে। আর গণমাধ্যমগুলো অনেকটা, শব্দটা খারাপ হয়ে যায়, এটা বললে তো আস্থা করলে উজু করা লাগে না, বেশির মতো আচরণ করে অনেক সময়। তখন আর ওই যে টাকা হইলে সুবিধা হইলে হয়, সাইজ কয় ইঞ্চি কী ইঞ্চি ওগুলার মধ্যে থাকে না। তো ওসমান হাদির উপর এই হামলা, গণমাধ্যমের উপর এই হামলা, এগুলোর পরে একটা দাবি উঠেছে, মূলত স্বরাষ্ট্র উপদেষ্টারই পদত্যাগ চাওয়া হয়েছে। উপদেষ্টা সহকারী একজন কে ওদের। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কতটুকু সফল আপনার কাছে কি মনে হয়? কতটুকু সফল? আগে তো আপনার ফল থাকতে হবে, তারপরে না দন্তের স আগে লাগালে সফল হয়। ফলই তো নেই, আপনি আবার স দিয়ে সফল পাবেন কোথায়? আগে তো স্ত্রী থাকতে হয়, স্ত্রী, নিজের স্ত্রী থাকলে স্ত্রী, তারপরে না সস্ত্রী, নিজের স্ত্রী নিয়ে। আমরা তো বেশিরভাগ মল ত্যাগ, মূত্র ত্যাগ করতে পারি, পদত্যাগ তো আমরা করতে পারি না। এটা ভীষণ কাণ্ড হয়। আমি পারতেছি না, আমি ধরে রাখবো কেন? সুন্দর সুন্দর কথা বলা তো ওস্তাদ কেউ না। ইউনূস সাহেব যে সুন্দর করে বক্তৃতা দেন, কথা বলেন, এই বয়সেও এইরকম আপনি সুন্দর অরেটর খুঁজে পাবেন? হ্যাঁ, বলবে কাজ হচ্ছে না, পাচ্ছেন না। অ্যাক্টিভ হওয়া, অ্যাকশানে যাওয়া, অ্যাকশান ওরিয়েন্টেড হওয়া আর বকাবাজি এক্সপার্ট হওয়া আলাদা। টিভি টক শোর বাংলা কুর্সিকে আমি কি বকবকানি, পেশাল কেশাল। এখন কতজনে কত রকমের কথা বলবে না? যিনি চালাতে পাচ্ছেন না তিনি বলছেন না তো আমি পারতেছি না। অতএব যা ঘটার ঘটবে। লাল বাহাদুর শাস্ত্রী ট্রেন চালায় নাই, পদত্যাগ করছে, এনারা পারেন না, ও মারা গেছে, কিছু যায় আসে না। আরও দুই একটা গেলেও কিছু যায় আসবে না, গায়ে মাসবে না। বাইলেন যা হচ্ছে আপনি বলতেছেন শুধু গণমাধ্যম, ডেইলি স্টার, প্রথম আলো, কেন ছায়ানট কী করছে? উদিসি কী করছে? তাহলে কারা কাজ করতেছে, কোথার থেকে কী হচ্ছে? আপনার গোয়েন্দা, আপনার পুলিশ বলে যে সব আওয়ামী দোসর। সব আওয়ামী দোসর হইলে আপনি কি করতেছেন? আওয়ামী দোসরগুলোর দিয়ে দেন, তাহলে আবার আওয়ামী লীগরে ডাকেন যে তোমার দোসররা তো সব চালাচ্ছে, তোমরা সেই ক্ষমতা নাও, ভালো চালাও। স্যার, তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন, 25 ডিসেম্বর তারিখ ঘোষণা করা হয়েছে। তার এই 18 বছর, তো হ্যাঁ, তার এই 17-18 বছর পরে বাংলাদেশে আগমন, যে এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন? এটা একটা সুখবর যে আমি আগেও বলতাম তারেক রহমান খুমিনি হতে চেয়েছেন, একেবারে গুছিয়ে সবটা সেরে আগে আসে নাই, কারণ তার নিরাপত্তার ব্যাপার আছে। অতএব উনি আসতেছেন, এটা সুসংবাদ, ওটা অবশ্যই সুসংবাদ। বাংলাদেশের পলিটিক্স কি একটু স্টেবল হবে এরপরে? পলিটিক্সটা ইলেকশন যদি হয়, আমি এর জন্য বলি, কারণ বিভিন্ন সিচুয়েশন থাকে তো, এই দেশের তো বিশ্বাস নাই কখন কী হয়ে যায়। ইলেকশন হয়ে গেলে একটা স্টেবিলিটি চলে আসবে, আশা করি আসবে। তার কারণ আপনার এখন তো গ্রামে গঞ্জে কোথাও প্রতিনিধি নাই, এখন তো হইলো সব অন্য লোক। এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোথার থেকে কী এক প্রশাসক আসছে, এজাজ নাকি, আমি আরও আগে একবার বলছিলাম যে প্রশাসক হইলেও এজাজ ঠিক থাকে না, তার মেজাজ। ওই যাই আমরা যেখানে থাকি ওইখানে নিরাপত্তার জন্য গেট টেট লাগাইছিল, হে বুলডোজার দিয়ে ভাঙ্গিয়া গেট লুয়ে গেছে, আবার নিয়ে যাওয়ার পরে গেট এটা ফেরতও দেয় না, কয় নিলামে বিক্রি করে ফেলছি। হু আর ইউ? জনপ্রতিনিধি যদি হতো তাহলে গেট ভাঙ্গার আগে চিঠি দিত, বলতো, তার ভোটের দরকার হয়তো যে তোমার এই গেটে মানুষের চলাচল অসুবিধা। আলটিমেটলি সে পরে পারমিশন দিল
যে রাত 12টার পরে বন্ধ তাহলে আগের গেট লই গেলা আমার 4-5 লাখ টাকার লোকজনের গেট ভেঙে লই গেলা আবার নিলামে বিক্রি করিলে তো নিলামে বিক্রি করা গেট নিয়ে যাওয়া এটা কয় যে কেন লাগাইলো তো কেন লাগাইলে জনগণ তার তুমি নিরাপত্তা দিতে পারো না ম্যানুয়ালের ডাকনা চুরি করে লই গেছে এটা ঠিক করতে পারো না এটা ঠিক করতে পারো না আর আরেকজনের গেট ভেঙে নিয়ে যাও এই জন্য জনপ্রতিনিধি হইলে এই বিষয়গুলো সব জায়গায় একটা কন্ট্রোল। স্যার বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে এবং মানে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা প্রচণ্ড রকমের ভারত বিদ্বেষ এখন আমরা দেখি আপনার কি মনে হয় এইটা একদিনে তৈরি হয়েছে নাকি অনেক দিন ধরেই ছিল এর আগে উদ্গীরণ করা সম্ভব হয়নি এবং এখনই আসলে সেটা বের হয়ে আসছে এবং আমি সম্প্রতি দেখলাম যে বাংলাদেশের রাজনীতি নিয়ে সেখানে একটি বৈঠকও হয়েছে একটি তারা রিপোর্টও দিয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং নিরাপত্তা এখন তাদের জন্য সবচাইতে বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ এবং সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি সেই রিপোর্টটা দিয়েছে। ভারত বিরোধিতা আগেও ছিল প্রকাশ করতে পারে নাই এখন সুযোগ হইলেও প্রকাশ করতেছে দিস ইজ নট ফুললি ট্রু। আচ্ছা কারণ এখনও ভারতকে অপছন্দ করে না এমন লোকও আছে কারণ পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে বৃহৎ প্রতিবেশী বড় মাস্তান বড় ক্ষমতাধর ব্যক্তি হইলে তারাই অনেক সময় সমঝে চলতে হয় দাদাগিরি থাকে ভারত সেটা করে তো যারা ভারত প্রেমী যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে চায় কেন দেবে ভারত কি এত অকৃতজ্ঞ হোয়াট শেখ হাসিনা ডিড ফর ইন্ডিয়া তো সেটার একটা কৃতজ্ঞতাবোধ থাকবে না আবার ওরে যতদিন এরকম রেখে দিতে পারবে ততদিন পর্যন্ত একটা তুরুফের তার সাথে থাকলো না একটা দুইটা ব্যক্তিগত প্রশ্ন করে আলোচনা যে কোনো ব্যক্তিগত আমার স্ত্রী কয়টা তাও জিজ্ঞেস করবে তাতে অসুবিধা নেই। আপনার স্যার দেশের বাইরে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল আপনি গেলেন না কেন এবং এখন কি মাঝে মধ্যে মনে হয় যে চলে গেলে ভালো হতো? আমি তো আমার একটা সমস্যা ছিল আমার দেশের লোকজন আমি মাঝে মাঝে আমার বন্ধুবান্ধব দুজনকে বলি যে আমি এমন একটা জায়গায় তোদের সাথে চলি আমি কত জ্ঞানী তোরা বুঝিস না তো নিজ গুণে ওদেরকে ক্ষমা করি আমি চলি আর কি উপায় নেই। আমার এই দেশে বাইরে পাওয়ার সুযোগ আমার যথেষ্ট ছিল এমনকি এক হাই কমিশনে আমার পরীক্ষা নিয়ে তারা আউট অফ 100 আমার 94 স্কোর করেছি আমাকে মাইগ্রেশনের পেপারও দিয়ে দিয়েছিল আমি ওইটা আরেকজনকে ফর্মটা দিয়ে দিয়েছি যাইনি। আমার মূল কারণ দুটো ছিল একটা হলো আমি তো গ্রামে গরুর ঘাস তুলছি হাল চাষ করছি গ্রামের ছেলে তো অজফা গ্রামে ছিলাম আমি প্রথম বিদ্যুৎ বাতি দেখলাম আমার ক্লাস 4 বছর বোনের বিয়ের বাজার করতে যায় ফেনী শহরে কাঠি একটা নিচে নামাইলে বাতি জ্বলে একটা নামাইলে ফ্যান চলে দ্যাট ওয়াজ ওয়ান্ডার টু মি অ্যান্ড স্টিল ইলেকট্রিসিটি ইজ এ ওয়ান্ডার টু মি। আমি মাঝে মাঝে আমার বই টইতে অনেক কিছু কমেন্ট করছি যে ইলেকট্রিসিটি একদিন 24 ঘন্টা বন্ধ হয়ে যাক সারা পৃথিবীতে কোথায় যায় সভ্যতা আমি যাই না প্রথম কারণ হইল আমার দেশাত্মবোধ এই দেশ আমাকে বিনা পয়সায় পড়িয়েছে 5 পর্যন্ত ফ্রি তারপর 5-এর ভিত্তি দিয়ে 8 পর্যন্ত ফ্রি মেরিট স্কলারশিপ তখন 20 টাকা বই কেনার জন্য 50 টাকা 3 বছর 8-এর ভিত্তি দিয়ে মেরিট স্কলারশিপ 32 টাকা বই কেনার জন্য 80 টাকা আবার এসএসসি রেজাল্ট দিয়ে এই ওগালা পার করলাম এসএমওলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে 3 টাকা করে 12 মাসে সিট রেন্ট দিয়েছিলাম একদিন দেখি যে একটা চিঠি চলে আসলো কিছু স্কলারকে ফ্রি সিট দিয়ে আমার এই 36 টাকাও আমাকে ফেরত দিয়ে দিছে। আমি তো আনগ্রেটফুল হইতে পারি না যত চোর হারমাত বদমাস লুটেরা যত কিছুই বলেন দিস ইজ মাই কান্ট্রি এর চাইতে ভালো লিভিংয়ের দেশ আর নাই আমি আশাবাদী আর উন্নত কম হয় নাই তো আগে যেখানে আমরা গ্রামে চলার সময় বুড়ারা আগে দিয়ে আমাদের আগে ফাড়াই দিত ন্যাংটা হয়ে আমরা সাঁতার কাটি চলে যেতাম বুড়ারা পানি নামতো আস্তে আস্তে তবন মাথায় উঠাইতো আবার পানি নামতো আস্তে আস্তে নামতো এখন তো বাড়ির দরজা যায় তাহলে এই আমার দেশ আমি দেশ ছেড়ে যাব না। এখনও তার মানে স্যার মনে হচ্ছে না যে ভুল করেছেন? হ্যাঁ এখনও তার মানে মনে হচ্ছে না যে ভুল করেছেন? না প্রশ্নই উঠে না অনেকে বলে তুমি ওইখানে যাও না ওইখানে ভুল করছো আমি ভুল করি নাই যারা গেছে তারা থাকুক আমি ভালো আছি এক আর দ্বিতীয় হলো আমি বাইরের কালচারে গিয়ে জেনারেশন লুজ করতে চাইনি আমি বাইরের যে কালচার যেগুলো দেখছি এখানেও জেনারেশন লুজ হচ্ছে অনেক সময় ছেলেরা জুমার নামাজেও যায় না এসে ধরতে হয় বড় হয়ে গেছে
নাচ করে হয়েছে কিরে নামাজে যাস নাই, এমনি তাকায় থাকে গায়ে করে। তো তারপরও দিস ইজ মাই কান্ট্রি, এটার চাইতে আপনজন আমার দ্বিতীয়জন কেউ হয় না, পরিষ্কার। কেন যাব? আমার পাসপোর্ট নেই, আপনি সেটা বুঝেন? বহু আগের থেকে আমার পাসপোর্ট নেই। আমি সচিব হওয়ার পরে যে লাল নীল সবুজ কি ঢাকা ইউনিভার্সিটির কতগুলো দল আছে না মাস্টারদের, লাল নীল সবুজ সাদা টাদা কি আছে না, এক বিশ্রী অবস্থা। মাস্টারদের দল থাকে ইউনিভার্সিটি, লাল দল, সাদা দল, নীল দল, হলুদ দল করে, হ্যাঁ দল করে। আমার তো পাসপোর্টে নেই। আমার কোনো যদি ধরতে যায় ফালানো লাগবে না, তো ফালার প্রশ্ন নেই, আমি নিজে এসে থানায় হাজির হয়ে যাবো, দরকারটা কি? স্যার ওই বলছিলেন যে ছেলে মেয়েদেরকে এখন মানে ছেলেদেরকে ধাক্কা দিয়ে অনেক সময় জুমার নামাজ পড়াতে পাঠানো যায় না। তো আমার এই অনুষ্ঠানে উঠার আগে আপনি মাগরিবের নামাজটা পড়ে তারপরে উঠেছিলেন, এবং আমি আপনাকে সবসময় দেখেছি যে আপনি নামাজ পড়েন। ধর্মীয় বিশ্বাসটা আসলে আপনার কাছে? আমি প্র্যাকটিসিং মুসলিম, ঘোড়া মুসলিম না। আমি ওয়ালকাদ্রে খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ইমানে মুফাসসালের মধ্যে 7টা বেসিক বিলিফ আছে না, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। 7টার মধ্যে 6 নাম্বারটা সবচেয়ে বড়। কেমন? ওয়াল কাদরে, কদর কপাল ভাগ্য, খাইরিহি ভালো, কপালের ভালো, ওয়া শাররিহি এবং মন্দ মিনাল্লাহি তাআলা আল্লাহর তরফ থেকে আসে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সাথে বলি আল্লাহ আমার পাশার ছাদে চিনি দিয়ে যাবে না বস্তায় বস্তায়, আমাকে খাটতে হবে, কারণ আল্লাহ ওটা বলে দিয়েছে। পাওয়ার আল্লাহ ডিভাইড করে দিয়েছে। আল্লাহ কিছু নিজের কাছে রাখছে, কিছু বান্দাকে খেলাফত দিয়ে বলছে। যেমন আপনি ফসল লাগাবেন, বলছে যে মাটি ডেলা ভাঙ্গো, জমিকে আবাদযোগ্য করো, এটা তোমার কাজ। বীজ বপন করো, তোমার কাজ। বপন করার পর এটা কেমনে চারা গজাবে, বড় হবে, দ্যাট ইজ নট ইউর লুক আউট, এটা আমি করব। ওটার মধ্যে থেকে কিভাবে শ্বাস আসবে, চারা ফল ধরবে, সেটা আমি করব। কিন্তু তুমি এবার ধান কাটো, চাল করো, খাও, খাইয়া এই গিলা পর্যন্ত তোমার কাজ। ভিতরে গেলে এখানে কি হইতেছে, ইউ ক্যান ডু দ্যাট। আল্লাহ 4 রকমের মানুষ পয়দা করে তার কলা কৌশল দেখাই দিছে। একটা, পুরুষ নাই মহিলা নাই, সৃষ্টি করে দেখাইছে আদম, শ্বেত মাটির থেকে। আরেকটা, মহিলা নাই, শুধু পুরুষ থেকে, হাওয়া, আদমের হাত দিয়েছে সে। আরেকটা, পুরুষ নাই, শুধু মহিলার থেকে, মরিয়ম থেকে ঈসা। তারপরে জেনারেলটা করে দিছে, চলবে পুরুষ মহিলা পুরুষ মহিলা। তো সে সৃষ্টি, আপনি আল্লাহ বলেন, খোদা বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, স্রষ্টা বলেন, যেই নামে বলেন, একটা ঈশ্বর থাকবে। তার সাথে আপনাকে যে শক্তি দিয়েছে, বুদ্ধি জ্ঞান দিয়েছে করার, সেটা করতে হবে। আল্লাহ সব করবে না। আল্লাহ আপনারা শিখাই দিয়েছে, আগুনে হাত দিলে হাত পুড়বে, বাঘের কাছে গেলে খামচি দিয়ে ধরবে। আপনি যদি বলেন যে আল্লাহ বাঁচাইব না, আল্লাহ এই সব কাজ করার জন্য দায়িত্ব নিয়ে নেয়। শেখ হাসিনা যেমন বলছিল না, সবার বেডরুম পাহারা দেয়া সরকারের কাজ না, তো আল্লাহরও সব কাজ না, কিছু তো খেলাফত দিয়ে রাখছে আল্লাহ, মানতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে আজকে এতক্ষণ সময় দিলেন। যদি অনুমতি দেন অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আপনি অবশ্যই শেষ করবেন। আপনারা বেশি বেশি ডাকবেন, বেশি বেশি টাকা দেবেন। আর লোকজনকে আমি বলে রাখি, আমার 3টা বই আমার খুব কষ্টের লেখা। ডমুরিয়া থেকে সচিবালয়, আমার আত্মজীবনী, এটা হলো ব্যক্তিগত আত্মজীবনী, চাকরি কিছু কম আসছে। আর 7টা বইয়ের 1 খণ্ড সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র। আর রাজনীতি নিয়ে 18 বছরের সমস্ত লেখা। এর মধ্যে কেউ যদি রিসার্চ করে 3 শ্রেণীর জন্য, একটা হলো আমার জুনিয়র কলিগদের জন্য যারা সিভিল সার্ভিস করবে, আর একটা হলো রাজনীতিবিদ যারা মোক্ষম রাজনীতির ফাঁক ফোকর বুঝতে চায় তাদের জন্য, আর একটা হলো গবেষকদের জন্য। তারা পড়ে যদি বলে যে এই বিষয় লেখেন নাই, তখন আমি সেটাও লিখব।